সুসংবাদ পাচ্ছে গ্লোব বায়োটেক, এক সপ্তাহের মধ্যেই পেতে পারে বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন। আমাদেরকে বলা হয়েছিল যে টাইম বিং ইউ গো স্লো, তাই সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না। দেশের এই অবস্থার মধ্যে 2-1 দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো। সবুজ সংকেত পেলে 10 দিনের মধ্যেই কার্যক্রম শুরুর আশা। সরকারের সাথে যদি সেই প্ল্যানের সাথে ম্যাচ করে, যে 2 মাসের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্বাত্মক লকডাউনের মধ্যেই খুলল দোকানপাট, শপিং মল, নেই স্বাস্থ্যবিধি বা মুভমেন্ট পাসের তোয়াক্কা। ফেরিঘাট ও রাজধানীর প্রবেশ মুখগুলোতে মানুষের ঢল। ভারতের রপ্তানি বন্ধের শঙ্কায় দেশে 3টি প্রতিষ্ঠানকে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন। চাহিদা আরও বাড়ল, বিকল্প উপায়ে সামাল দেওয়া সম্ভব, মত বিশেষজ্ঞদের। দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি। দিল্লির হাসপাতালগুলোয় অক্সিজেন শয্যা সংকট চরমে, রেকর্ড শনাক্ত 3.5 লাখ। এবং খাদ্য সংকটে থাকা মধ্যবিত্তরা 333-তে ফোন দিলেই খাবার পৌঁছে যাবে ঠিকানায়, জানালেন ত্রাণমন্ত্রী। এ দফায় প্রায় 8 কোটি মানুষকে আনা হবে সহযোগিতার আওতায়। অবশেষে আসছে গ্লোব বায়োটেকের টিকার সুসংবাদ। এতদিন ধীরে চললেও চলতি সপ্তাহে দেশের তৈরি প্রথম ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই জানিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। এদিকে গ্লোব বলছে সবুজ সংকেত পেলে 10 দিনের মধ্যেই প্রয়োগের কার্যক্রম শুরু করতে পারবে তারা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় 78 লাখ করোনার টিকা দিয়েছে বাংলাদেশ। এখনো হাতে আছে প্রায় 24 লাখ ডোজ। তবে এরই মধ্যে ভারত আমদানি বন্ধ করে দেয়ায় ভ্যাকসিন প্রয়োগ শুরুর 2.5 মাসের মধ্যেই সংকটের মুখে বাংলাদেশ। তাই আবারও সামনে এসেছে দেশে তৈরি গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স। 3 মাস আগে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিএমআরসিতে কাগজ জমা দিয়েও মিলছে না কোনো সাড়া। তবে এই সংকটে গ্লোব নিয়ে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান জানিয়েছেন, চলতি সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। শুধু আমাদেরকে বলা হয়েছিল যে টাইম বিং ইউ গো স্লো, তাই সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না দেশের এই অবস্থার মধ্যে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু সরকারের আইনের ভিতরে আছে, সুতরাং তারা অনুমতি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমার ধারণা হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো। এক্ষেত্রে 10 দিনের মধ্যে ট্রায়াল শুরুর প্রস্তুতি আছে গ্লোবের। আর বাকি ধাপে উত্তীর্ণ হলে মাসে 1 কোটি ডোজ উৎপাদনে সক্ষম তারা। আমাদের ফেজ 1 এবং ফেজ 2 আমরা সিকোয়েন্সিয়ালি যাব। ফেজ 1-2 সাপেক্ষে সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায় সবার জন্য, সেটিরও কিন্তু সুযোগ আছে, সেটির উদাহরণও আছে। সেটি ভারতের ক্ষেত্রে দেখেছি আমরা, রাশিয়ার ক্ষেত্রে দেখেছি, চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি। দেশে উদ্ভাবিত করোনার প্রথম ভ্যাকসিন বঙ্গভ্যাক্স একটি ডোজেই কাঙ্ক্ষিত মাত্রা অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহেই ভারতের সেরাম ইনস্টিটিউটের 20 লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। এছাড়া ফাইজারের 1 লাখ ডোজ টিকাও দেবে কোভ্যাক্স। মহাখালীতে বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে দেবে বলেছে। ওখানে এটা কাদের, ফাইজারের আমাদের 1 লক্ষ ডোজ দেবার কথা। আশা করছি আমাদের যাদেরকে এ পর্যন্ত আমরা প্রথম ডোজ দিয়েছি তাদেরকে সম্পূর্ণভাবে দ্বিতীয় ডোজ আমরা দিতে পারবো। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তাদের কাছে, শুরুতেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ। কাজল, এই মুহূর্তে আমি রয়েছি
তেজগাঁও যে গ্লোব বায়োটেকের যে অফিস, সেই অফিসটা, এবং এখানে এসে তাদের যে প্রস্তুতি দেখলাম যে তারা আসলে যেহেতু প্রায় অনেকটা সময় 3 মাস সময় পেরিয়ে গেছে তারা ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য জমা দিয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে নিজেদের প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই সেরে নিয়েছে। এবং তারা বলছেন তাদের যে সিআরও আছে তারা অনুমোদনটা যদি পেয়ে যায় সরকারের কাছ থেকে, ইথিক্যাল অ্যাপ্রুভালটা যদি পেয়ে যায়, তাহলে হয়তো বা 1 সপ্তাহের খানিকটা বেশি সময় অর্থাৎ 2 সপ্তাহের আগেই তারা কিন্তু এই যে তাদের যে মূল প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করতে পারবে। এবং গ্লোব বায়োটেক বলছেন তাদের এই প্রক্রিয়া শুরু হলে শেষ করতে খুব বেশি একটা সময় লাগবে না। এবং আমরা কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কাজল যে এই বঙ্গভ্যাক্সের যে ভ্যাকসিনটা সেটা কিন্তু আসলে এমনই হওয়ার কথা, এবং এটি mRNA বেসড একটি ভ্যাকসিন হচ্ছে। এবং এই ভ্যাকসিনে তাদের যে প্রস্তুতি, তারা বলছেন যে তারা দুটি এই ভাবে দিবেন। একটি হচ্ছে এটি যেমন 10 ml, অর্থাৎ এটিতে প্রায় 20 ডোজ টিকা থাকবে, এবং এইটি থাকবে 15 ml, অর্থাৎ 15 ml, এতে 30 ডোজ টিকা থাকবে। তো এই টিকা সবচেয়ে বড় বিষয় যে 1 ডোজেই কাঙ্ক্ষিত মাত্রার যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এবং গ্লোব বায়োটেক তারা বলছেন তাদের যে নিজস্ব উৎপাদন ক্ষমতা সেটি দিয়ে তারা কিন্তু প্রতি মাসে 1 কোটি ডোজ উৎপাদন করতে পারবে। তারপরে যদি সরকার যদি চায় অন্য কোনো কোম্পানির মাধ্যমে আরও বেশি প্রোডাকশন বাড়াতে, আরও বেশি উৎপাদন করতে, সেক্ষেত্রেও এই গ্লোব বায়োটেকের কোনো আপত্তি নেই বলে তারা জানিয়েছেন। এবং আমি যে ভবনটিতে রয়েছে এই ভবনটিতেই কিন্তু তাদের অন্য ফ্লোরে নিচের তলায় তাদের যে পুরো উৎপাদন প্রক্রিয়া, সেই উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করার সক্ষমতা রয়েছে। তবে এর সব কিছুই তখনই সম্ভব হবে যখন সরকারের পক্ষ থেকে, অর্থাৎ বিএমআরসির পক্ষ থেকে তারা সবুজ সংকেত পাবে, তাদের এই ইথিক্যাল অ্যাপ্রুভালটা পাবে মানবদেহে প্রয়োগের জন্য। এবং সেটি 3টি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তাদের একসাথে করারই পরিকল্পনা আছে। সেক্ষেত্রে 30 দিনের কমে, অর্থাৎ 20 থেকে 25 দিনের মধ্যেই তারা কিন্তু তাদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। এর পরের প্রক্রিয়াটা খানিকটা জটিল, অর্থাৎ তৃতীয় ধাপ। কারণ তৃতীয় ধাপে যে মানবদেহে প্রয়োগ করা হবে সেটি কিন্তু ব্যাপক হারে প্রয়োগ করা হবে। সেটি যদি সম্পন্ন করা হয়, অর্থাৎ 3টি ধাপ যদি সফলভাবে সম্পন্ন করা হয়, তারপরে কিন্তু গ্লোব বায়োটেক অনুমোদন পাবে, এবং এরপরই আসলে এই উৎপাদন বা টিকাদান কর্মসূচির প্রক্রিয়াগুলো চলে আসবে। তো এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ দপ্তর থেকে কাঙ্ক্ষিত সেই অনুমোদনের অপেক্ষায় আছে গ্লোব বায়োটেক। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো। মহাখালী ডিএনসিসি হাসপাতালে রয়েছেন সহকর্মী ফারুক ভাই রবেন, সেখানকার খবর তার কাছ থেকে শুনবো। অন্য খবর, রাশেদ, দেশে যদিও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতে আসলে যে সংক্রমণের ঊর্ধ্বগতি। এবং আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে ভারতে গত 3-4 দিন যাবতই কিন্তু দৈনিক আক্রান্ত শনাক্ত হচ্ছে 3 লাখের বেশি। তো সেই বিষয়টি এবং পাশাপাশি যে ভারতে করোনার নতুন ধরন শনাক্ত, সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি উদ্বেগের তৈরি হয়েছে। তো সেই জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানে তিনি যে বিষয়টি বলেছেন যে ভারতে যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং যে নতুন ধরন, সেটি বাংলাদেশে যে ভারতীয় ধরন এখনো পর্যন্ত শনাক্তের কোনো তথ্য নেই। কিন্তু যদি এটি আসলে যে ধরা পড়ে, তাহলে কিন্তু এইটি বড় একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। তো সেই জায়গায় আসলে যে তারা আসলে যে বিষয়টি জোর দিয়েছেন, তারা প্রস্তাব যেটি দিয়েছেন যে এখনো পর্যন্ত যেন ভারতের সঙ্গে জরুরি পণ্য ছাড়া বাদবাকি সমস্ত যোগাযোগ যেন বন্ধ করে দেওয়া হয়। আর অন্যদিকে দেশে আসলে যে কোভিড টিকা নিয়ে যে একটি সংশয় অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটিও আসলে কেটে যাওয়ার বিষয়ে আশার বাণী শুনিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আসলে যেটি জানিয়েছেন যে আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত থেকে 20 লাখ ডোজ টিকা যেটি আসলে যে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত, সেটি আসলে যে আসার কথা তাকে জানানো হয়েছে। অন্যদিকে কোভ্যাক্সের মাধ্যমে আরও 1 লাখ টিকা পাওয়ার কথা জানিয়েছেন একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে কোভ্যাক্স, যেটি আসলে যে টিকার যে বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে, বাংলাদেশকে জানানো হয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে 1 লাখ ডোজ ফাইজারের টিকা আসবে। তো যার ফলে আসলে যে টিকার সংকট হবে না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানানো হয়েছে যে আপাতত দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাও চলমান থাকবে। অন্যদিকে যে চীনা কোম্পানি সিনোফার্মের কাছ থেকে যে 5 লাখ ডোজ টিকা উপহারের কথা পাওয়া যাচ্ছে, সেটি প্রয়োগের বিষয়ে জাতীয় পরামর্শ কমিটি সিদ্ধান্ত নেবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সের ব্যাপারে সবশেষ জানাচ্ছিলেন রাশেদ লিমন, এবং ডিএনসিসির হসপিটাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ফারুক ভূঁইয়া রবিন। এবার অন্য প্রসঙ্গ, ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই খুলল দোকানপাট, শপিং মল।
হুড়মুড়িয়ে আসছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মানা আর না মানার দ্বন্দ্বে ক্রেতা বিক্রেতারা। নেই মুভমেন্ট পাশের কোনো তোয়াক্কা। এদিকে শর্ত মেনে সুরক্ষার ব্যবস্থা না নিলে দোকান বন্ধ রাখার নির্দেশ মালিক সমিতির। বেলা বাড়তে বাড়তেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নিউ মার্কেটের ভেতর বাহির। রোববার সকাল 10টায় মার্কেট আর শপিং মল খোলার কথা, কিন্তু তার আগে থেকেই ভিড় লেগে যায় দোকান মালিক কর্মচারীদের। দিনের শুরুতেই স্বাস্থ্যবিধি তোয়াক্কাহীন, অকেজো জীবাণুনাশক টানেল, দূরত্ব শূন্যের কোঠায়। সকালে ধুলাবালি ঝেড়ে পসরা সাজিয়ে বসতে বসতেই দুপুর। সময় গড়াতেই চেহারা পাল্টে যেতে থাকে বাজারের। তবে গত বছর জীবাণুনাশক টানেল ছাড়াও কিছু স্বাস্থ্যবিধি মার্কেট কর্তৃপক্ষ নিলেও পুরোপুরি এবার অনুপস্থিত। বেলা বাড়তেই কঠোর স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ শর্ত হুমড়ি খেয়ে পড়ে স্বাস্থ্যবিধি মানা আর মানানোয় ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি দোষারোপে। কাস্টমার মাইনে আসবে, আসেন আসেন, কাস্টমার মানবে ঠিকই, মানবে না কেন? নাহলে আমাদের মার্কেটে ঢুকতে দিব না। পুরাটাই মার্কেট কর্তৃপক্ষের দায়িত্ব থাকতে হবে। মাস্ক, স্যানিটাইজার এবং সব কিছু যেন ডিস্টেন্স, এগুলো সব পুরো মার্কেট কর্তৃপক্ষের রাখতে হবে। এছাড়া লকডাউনের সময়টিতে মার্কেট শপিং মলে যেতে মুভমেন্ট পাস নেওয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি। এখানে মাস্ক অথবা যেটা স্প্রে করে এরকম কিছু রাখা উচিত ছিল, কারণ গেটে যেহেতু লোক আছে ওইখানে অবশ্যই যে আসতেছে যাচ্ছে অনেকে অনেক অবস্থায়, এক্ষেত্রে রাখা উচিত ছিল। আমাদের যারা কাস্টমার আসবে তারও স্বাস্থ্যবিধি মেনে আসবে, তাহলে উভয়ের জন্য ভালো। দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে। তবে মার্কেট ও শপিং মলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা, তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার উপর নির্ভর করছে বলে মনে করেন মালিক সমিতি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং চট্টগ্রামে নিউ মার্কেটে আছেন কমল দে। সরাসরি শুরুতেই যাচ্ছি সেলিয়ার কাছে। সেলিয়া, কাজল, সকালে শুরুর দিকে সকালে কিছুটা ধীর স্থির থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পুরো বাজারের চিত্রটি পাল্টে গেছে। আপনারা যদি দেখেন আমাদের ঠিক ব্রিজের এক পাশে যেমন গাউসিয়া রয়েছে, সেদিকে কিন্তু রিক্সা জ্যাম, ট্রাফিকের জ্যাম পুরোটি কিন্তু অন্য সময় যে স্বাভাবিক অবস্থাটি থাকে অনেকটাই সে পর্যায়ে। দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা যে এই শপিং মল খোলা বা মার্কেট খোলার অনেকটা শুধুমাত্র একটি বক্তব্য বা একটি আনুষ্ঠানিক বক্তব্যেরই অপেক্ষায় ছিলেন। বাকি সবই কিন্তু আমরা এখানে স্বাভাবিক অবস্থায় দেখতে পাচ্ছি। খুব বেশি স্বাস্থ্যবিধি মানার যে আসলে বাধ্যবাধকতা সেটি কিন্তু খুব একটা মানা যাচ্ছে না। বিশেষ করে এখানে সামাজিক দূরত্ব বজায় রাখার তো কোনো সুযোগই এখানে নেই। এছাড়া অন্য সময় আমরা যে বিভিন্ন ধরনের জীবাণুনাশক টানেলগুলো দেখতাম, সে টানেলগুলো কিন্তু এবার বসানো হয়নি। যদিও বিভিন্ন মার্কেট থেকে জানানো হয়েছে তারা যেহেতু আজকে মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছে, তারা আগামীতে কয়েকদিনের মধ্যেই সেই টানেলগুলোর ব্যবস্থা করবেন এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি মানার যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো তারা আসলে পূরণ করবেন। তবে এটি শুধুমাত্র যারা বিক্রেতা রয়েছেন, দোকানদার রয়েছেন, দোকান মালিক সমিতি বা দোকান মালিকরা রয়েছেন, এটি শুধু তাদের বিষয় নয়। তারা কিন্তু অন্যদিকে বলছেন যারা ক্রেতা আসছেন তারা যেন তাদের স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে আসলে মানেন। কারণ তারা প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গায় আসলে স্বাস্থ্যবিধি না মানেন, সেক্ষেত্রে নিজের জন্য যেমন একদিকে করোনার ঝুঁকি আছে, অন্যদিকে কিন্তু আরেকজনকেও ঝুঁকিতে ফেলতে পারেন যে কেউ। এমনকি অনেকে হয়তো বা যে কোনো কারণ ছাড়া যদি এই শপিং মল বা বাজারে আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটি আতঙ্ক বা আশঙ্কা থেকেই যায় যে তারা যখন আসলে বাড়ি ফিরবেন, বাড়ির যে সদস্যরা আসলে নিরাপদে ছিলেন তারা আদৌ থাকতে পারবেন কিনা। সেক্ষেত্রে পরবর্তীতে যে ব্যবস্থাগুলো আসলে তাদের নেওয়া উচিত সেগুলো যেন তারা নেন। এই ছিল এখন পর্যন্ত আজকে এই প্রথম দিন যে লকডাউনের মধ্যেই মার্কেট এবং শপিং মল খুলে দেওয়া হয়েছে রাজধানী থেকে তার সর্বশেষ। তবে চট্টগ্রামে আছেন কমল দে, আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছেন সেখানকার আসলে পরিস্থিতি। কমল দে। ধন্যবাদ সেলিয়া। বন্দরনগরে চট্টগ্রামের সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মাঝেও কিন্তু যে কাজ বেচা কেনা শুরু করেছে প্রায় 250 থেকে 300 বিপণী বিতান। সকাল 10টায় কৃষি বিপণী বিতানগুলো একযোগে খুলেছে। তবে একটি বিষয় লক্ষণীয়, যাতে বিপণী বিতানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সরকারের যে বিধিনিষেধগুলো আরোপ করা হচ্ছে
সেগুলো যেন পালন করা হয়, প্রতিপালন করা হয়। সেজন্য কিন্তু জেলা প্রশাসনের 9টি ম্যাজিস্ট্রেট আদালত, ভ্রাম্যমাণ আদালত কিন্তু কাজ শুরু হয়। আমরা সকালবেলা দেখেছি বিভিন্ন বিপণী বিতানে গিয়ে তারা অবস্থান নিচ্ছে এবং তারা বিপণী বিতানে যে ব্যবসায়ী রয়েছে তাদেরকে একটি নিষেধ বলেছে, ঘোষণা দিয়েছে তাদের 25 দফা নির্দেশনা মানতে হবে। সেই নির্দেশনা যদি মানা না হয় তাহলে যদি কোনো গ্রাহক যদি মাছ ব্যতীত কিংবা কোনো রকম সমস্যা হয় তাহলে তার পুরো দায় দায়িত্ব ব্যবসায়ী সমিতিকে নিতে হবে, এমনটি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে। আমরা দেখেছি সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন বিপণী বিতানে গিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, তারা মালিকদের সাথে কথা বলেছেন যাতে মালিকরা যাতে এবং যারা সেলসম্যান রয়েছে তাদের সাথে কথা বলেছে যাতে তারা এই সরকারের যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি যে ভ্যাকসিন করণীয় যে তাদের যে স্যানিটাইজার করা, তাদের যে জ্বর পরিমাপ করা, সবগুলি যেন বাধ্যবাধকতা পালন করা হয় সেটি তিনি নির্দেশনা দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন বিপণী তিনি গিয়েছে। এখন তবে চট্টগ্রামে এখন পর্যন্ত কিন্তু কেনাকাটা জমে উঠেনি। আমরা যদি বলি লকডাউন শুরুর আগে যে কয়েকদিন খোলা ছিল তখনই কিন্তু যত কেনাকাটা ছিল, যে পরিমাণ ভিড় ছিল এখন সে ভিড়, তবে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো ভিড় আরো বাড়বে বলে এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। একদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ 25 দফা নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি মার্কেট ব্যবসায়ীদের সাথে। ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কথা বলেছেন, তাদের পক্ষ থেকে কিন্তু 25 দফা নির্দেশনা দেওয়া হচ্ছে। সে 25 দফা নির্দেশনার জন্য কার্যকর করা হয়, বাস্তবায়ন করা হয়, সেজন্য তারা ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি যারা বিক্রেতা আছে তাদের কাছে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে যারা ক্রেতা আছে তাদেরকে বলা হচ্ছে বারবার যেন তারা নিয়ম মেনে অর্থাৎ বেচা যাতে কেনাকাটা করে, এটি বলা হচ্ছে যাতে করোনা সংক্রমণের যে উদ্যোগতি সেই উদ্যোগতি রোধের জন্য সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনা পালন করার জন্য কিন্তু এই ভ্রাম্যমাণ আদালতগুলো চট্টগ্রাম বিভিন্ন বিপণী বিতানে তারা অভিযান চালিয়েছে। তারা এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা দিয়েছেন কোনো গ্রাহককে জরিমানা করবে না, তারা সরাসরি জরিমানা করবে সেই মার্কেটে ব্যবসায়ী নেতৃবৃন্দকে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সরকার থেকে প্রায় 250 থেকে 300 বিপণী বিতান খোলা হয়েছে এবং সেখানে 9টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যাচ্ছে, তার সর্বশেষ। শপিং মলের ক্রেতাদের ভিড় এবং স্বাস্থ্যবিধি সবশেষ অবস্থান আছে। রাজধানী থেকে সিলা সুলতান এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল। দোকান খোলায় যেভাবে পারছেন সেভাবেই ঢুকছেন ঢাকায়। রাজধানীর প্রবেশমুখগুলোয় মানুষের ঢল, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিও কম হচ্ছে না। এদিকে সর্বাত্মক লকডাউনে ঢাকায় বাস ছাড়া সব পরিবহন চলছে দেদারসে। সর্বাত্মক লকডাউনের মধ্যেই খুলে গেল দোকানপাট, শপিং মল। তাই লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তারাই এখন যে যেভাবে পারছেন ফিরছেন ঢাকায়। রোববার সকাল থেকেই তাই গাবতলী, আবদুল্লাপুর সহ রাজধানীর প্রবেশ মুখগুলোতে ছিল ঢাকামুখী মানুষের চাপ। দোকানপাট খুলে দেয়ায় ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানান অনেকে। নিউ মার্কেটে জব করি, আজকে তো মার্কেট খোলা দিছে, গণপরিবহন খোলা নাই, রিক্সা দিয়ে ভেঙে ভেঙে আসতেছে আর কি। রিক্সা করে আমিন বাজার আসছে, আমিন বাজার থেকে হাইটা আবার এখানে সামনে কোন অবস্থা বলা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে আর কি। এ পর্যন্ত আসতে প্রায় 200 টাকার মতো খরচ হয়ে গেছে। সব মানুষ চলাচল করতেছে, মার্কেটে যাচ্ছে, বাজার করছে, কিন্তু গাড়ি যাচ্ছে না। রিক্সায় 3জন 4জন যাচ্ছে, আরো স্বাস্থ্যবিধি খুব খারাপ, রাস্তায় গাড়ি পাচ্ছি না, হাইটে আসতেছি। এদিকে রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। দেদারসে চলছে সিএনজি, মোটর বাইক, প্রাইভেট কারেও চলছে যাত্রী পরিবহন। পুলিশ বলছে অন্য দিনের তুলনায় ঢাকায় বেশি মানুষ ঢুকছে, তাই রাস্তায় গাড়ির চাপ বেড়েছে যানজটও। অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজন ঢাকা বেশি ঢুকতেছে এবং বেশি হচ্ছে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং অফিস, আদালত, ফ্যাক্টরি এগুলো তো আগে থেকেই খোলা ছিল। দ্যাটস ওয়াই আপনার অন্যান্য দিনের তুলনায় আজকে ঢাকার প্রবেশ এবং বের হওয়াটা একটু বেশি। সংশ্লিষ্টরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক লকডাউনের সময় রাজধানীর অলিগলি ও সড়ক যেভাবে ঢিলেঢালা ভাব ছিল, এই শপিং মল ও দোকানপাট খোলার মধ্য দিয়ে সেই ঢিলেঢালা ভাব যদি আরও বেড়ে যায় তাহলে এর মধ্য দিয়ে করোনার সংক্রমণ আরও অনেক বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের মধ্যে নৌ রুটে রাজধানীমুখী মানুষের ঢল। সবশেষ খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ। কাজলটা তো পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে এটা শুধু পাটুরিয়ার দৌলতদিয়া না, পুরা মানিকগঞ্জে কিন্তু এই যে লকডাউন তা কিন্তু ভেঙে গিয়েছে। আসলে এটা শুধু আমি যেটা দেখছি সেটা হচ্ছে শুধু বাস চলাচল করছে না, আর সবই চলছে। ছোট গাড়ি, প্রাইভেট কার, মোটর বাইক, সেটা কিন্তু একটা অহরহ চলছে, যাচ্ছে, মানুষ আসছে। কোনোটা কিন্তু একটা স্বাস্থ্যবিধির বালায় নাই, যে একটা লকডাউন চলতেছে এটা কিন্তু এটা আসলে বলা যাবে না। দোকানপাটও খুলে গিয়েছে। সেই ক্ষেত্রে এটা আসলে ভোর থেকে আমি দেখছি পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে যে 3টি ফেরি চলছে, প্রত্যেকটা ফেরি কিন্তু একদম ভোরে গাদাগাদি করে মানুষ কিন্তু এটা পার হচ্ছে এবং রাজধানীর দিকে যাচ্ছে। তো এটা আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যারা আসলে অধিকাংশ যাত্রী যারা রয়েছে ঢাকামুখী, তারা কিন্তু আসলে
দোকানপাট এবং ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে বা জড়িত তারা। আর তারাই কিন্তু এটা আসলে এখন পর্যন্ত কিন্তু যে ফেরিটাই এটা আসলে পাটুরিয়া ঘাটে দৌলতদিয়া ঘাট থেকে আসছে, তারা কিন্তু এটা আসলে গাদাগাদি করে এবং এটা কোনো সামাজিক দূরত্ব না মেনেই কিন্তু তারা ঘাট পার হচ্ছে এবং একটি ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। তবে সেই ক্ষেত্রে একটা চেকপোস্টের কথা যদি বলি, আমি তো অনেকের কাছে এটা আসলে জানতে চেয়েছিলাম আসলে চেকপোস্টের কী অবস্থা, এত লোক কীভাবে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু চেকপোস্টও একদম ঢালাভাবে চলছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রুটে মোট 20টি ফেরির মধ্যে 3টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে আসলে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। কাজল। পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। এদিকে কলকাতার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় বিশেষায়িত হাসপাতাল, পিজি হাসপাতাল, SSKM হাসপাতাল নামেই পরিচিত। এই হাসপাতালটিতে রয়েছে বিশেষায়িত কোভিড পরিষেবা কেন্দ্র। আর এখানেই প্রতিদিন অসংখ্য রোগী আসছেন, যারা অনেকেই বলছেন যে অক্সিজেনের সংকট রয়েছে। যদিও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে অক্সিজেনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মিটিয়ে কিছু ক্ষেত্রে গতকাল থেকেই অক্সিজেন পরিষেবা স্বাভাবিক করার কথা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একটি জরিপ বলছে প্রতি 4 জন কোভিড টেস্ট করতে এসে একজন কোভিড শনাক্ত হচ্ছেন। এবং ICMR সূত্র মতে কোভিড আক্রান্তদের প্রথম যেটি উপসর্গ সেটি তীব্র শ্বাসকষ্ট, আর সেখানেই প্রয়োজন হয়ে পড়ছে অক্সিজেনের। রাজ্য এবং কেন্দ্র প্রয়োজনভাবে মজুত করা অক্সিজেন তারা সেরকম এই মুহূর্তে মজুতদার কাছ থেকে জোর করে বাইরে বের করছেন। ঠিক সেরকমভাবে গতকাল থেকে কেন্দ্রীয় সরকার অক্সিজেনের ওপর থেকে 12% আমদানি শুল্ক প্রত্যাহার করাতে খানিকটা অক্সিজেনের দামও কিন্তু স্বাভাবিক হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলে এই অতিমারি রোকবার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবুও দিন শেষে একটি অভিযোগ আসছে, চলমান বিধানসভা নির্বাচনে যেভাবে রাজনৈতিক দলগুলো এই কোভিড বিধিকে উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন, তাতে এই ভারতের চলমান যে মহা বিপর্যয় সেটি এই ভোটকালীন সময় পার হওয়ার পর আরও কিন্তু ভয়াবহ অবস্থা নেবে, এমনটি আশঙ্কা করছেন এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কলকাতার SSKM হাসপাতাল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের রপ্তানি বন্ধের সংখ্যায় দেশে 3টি প্রতিষ্ঠানকে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চাহিদা আরও বাড়লেও বিকল্প উপায়ে সামাল দেওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। দৈনিক 150 টন চাহিদার বিপরীতে 110 টন তৈরি হচ্ছে বাংলাদেশেই। বাতাস থেকে অক্সিজেন টেনে নেবার শক্তি নিঃশেষ করছে কোভিড-19। করোনার নতুন ভ্যারিয়েন্ট শুরুতেই তীব্র শ্বাসকষ্টের জন্ম দেয় অক্সিজেনের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। কয়েকটি কোভিড হাসপাতাল ঘুরে দেখা যায় কোভিডের দ্বিতীয় ঢেউ হাসপাতাল ভেদে অক্সিজেনের চাহিদা 20% পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের প্রায় প্রত্যেকেরই বেশি পরিমাণে অক্সিজেন লাগতেছে। তারা গত বছর যেরকম সাপ্লাই দিচ্ছে তার থেকে এই বছরের সাপ্লাইটা প্রায় 20% বেড়েছে। অক্সিজেন কনজাম্পশন বেড়েছে নিঃসন্দেহে। আমাদের রিফিল যেখানে হতো, এই যে আমরা যেখানে কন্টেনার রিফিল যেটা করি আমরা এভরি 3rd ডেতে করতাম, এটা এখন এভরি 2nd ডে অল্টারনেটিভ ডে করতে হয়। কোভিড রোগীর সংখ্যা বাড়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা 100 থেকে 150 টনে পৌঁছেছে। সরবরাহকারী প্রধান দুটি প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেকট্রা মোট 110 টন যোগান দিচ্ছে। এছাড়াও আরও 40 টন অক্সিজেন আমদানি করা হয় ভারত থেকে। দেশের বর্তমান কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের সংকট তৈরি হলেও বিকল্প উপায়ে তার নিরসন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। লিকুইড গ্যাসের উপরে আমাদের ডিপেন্ডেন্সি কমানো, যেহেতু আমাদের প্রোডাকশন অত হাই না, তাহলে আমরা যেই জায়গায় ছোটো ছোটো হাসপাতাল আছে সেগুলোতে ম্যানিফোল্ডের মাধ্যমে যেহেতু আমাদের গ্যাসেস অক্সিজেন প্রচুর মজুদ আছে, সেটাতে দ্রুত কনভার্ট করে ফেললে আমরা আপাতত এই রিস্কে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন রফতানি বন্ধ হতে পারে এমন শঙ্কা বিবেচনায় ইতোমধ্যেই স্থানীয় 3টি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে মেডিকেল অক্সিজেন তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে যাদের মেডিকেল অক্সিজেন উৎপাদনের সক্ষমতা 35 টন। এই ক্রাইসিসটা কিন্তু সামনে হইতে পারে। আমাদের মহাপরিচালক আর কি স্বাস্থ্য অধিদপ্তর উনি প্রথমেই বলছেন যে না, আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে ডাকেন। এখানে নারায়ণগঞ্জে 2টা কোম্পানি আছে, আর একটা হলো যে আপনার আবুল খায়ের আছে।
তো ওদের সঙ্গে অলরেডি কিছু প্রাইমারি কথা আছে, না আপনারা আপনার প্রোডাকশন করেন। অক্সিজেন উৎপাদনে বিঘ্ন ঘটা অথবা তীব্র কোভিড রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকলে অক্সিজেনের সংকট হতেও পারে। তাই সমস্যা সমাধানে বিকল্প সবকটি পথ প্রস্তুত রাখার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্থলবন্দর ব্যবসায়ীরা বলছেন ভারতে অক্সিজেনের সংকটের কারণে রপ্তানিকারকরা মেডিকেল অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছেন। বিস্তারিত জানাতে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ। ধন্যবাদ কাজল আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল স্থলবন্দরে। এটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড হিসাবে পরিচিত। ভারত থেকে অক্সিজেন সহ যে সমস্ত কাঁচামাল আমদানি হয়, সেই আমদানিকৃত পণ্য প্রথমে এই বন্দরে ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। পরে কিন্তু এখান থেকে বাংলাদেশের যে আমদানিকারকরা তাদের যে ট্রাক আছে, সে ট্রাকের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যে প্রান্তে নিয়ে গিয়ে থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ করে কিন্তু গত 4 দিন ধরে বেনাপোল বন্দরে যে অক্সিজেন আমদানি সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান করোনাকালীন সময়ে কিন্তু অক্সিজেন কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো হঠাৎ করে কিন্তু এই অক্সিজেন আমদানি বন্ধ চিকিৎসা খাতে কিন্তু বড় সমস্যা দাঁড়াবে বলে তিনি মনে করছেন। আমি যদি আপনাকে কথা বলি, আমরা ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন সর্বশেষ গত বুধবার ভারত থেকে 100 মেট্রিক টন 99 কেজি তরল অক্সিজেন ভারত থেকে আমদানি হয়। এর মধ্যে ঢাকার লিন্ডি বাংলাদেশ নামে আমদানিকারক 8 মেট্রিক টন ও স্পেক্ট্রা অক্সিজেন নামে আরেকজন আমদানিকারক 18 মেট্রিক টন অক্সিজেন আমদানি করে। বেনাপোল বন্দরে এই পণ্য চালানগুলো আমদানি হয়। এরপরে কিন্তু বেনাপোলে আর কোনো অক্সিজেন আমদানি হয়নি। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ বলছে যে অক্সিজেন ভারত থেকে আমদানি আপাতত বন্ধ আছে। সর্বশেষ গত 21 তারিখের পরে আর কোনো অক্সিজেন আমদানি হয়নি। তবে অক্সিজেন যদি আমদানি করে তাহলে তারা দ্রুত যেন খালায় দেয় সেই ব্যবস্থা নেবেন। এদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে সাম্প্রতিক কিন্তু ভারতে যে ভ্রমণের যে করোনা আক্রান্ত এবং সংক্রমণ সেটি কিন্তু বেড়ে যাওয়ায় কিন্তু বন্দরের ইমিগ্রেশন এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু নানা সচেতনতার ব্যবস্থা নিয়েছে এবং তারা পাথর যাত্রী সহ যারা আসা যাওয়া করছে তাদের নানান স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশে প্রবেশের নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে ভারত থেকে যে অক্সিজেন আমদানি বন্ধ তার সর্বশেষ। কাজল। বেনাপোল স্থলবন্দর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল হক। দুপুরের সময় আরও থাকছে। রং আর মেয়াদ উত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে অরেঞ্জ পাউডার পানীয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতারা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। বিদেশ থেকে আসা অনুদানের টাকা ব্যবহার করেছেন নিজেদের ভোগ বিলাসিতায়। মাদ্রাসা দখলের মতো অপকর্মেও নিজেদের জড়িয়েছেন তারা। সাম্প্রতিক নাশকতায় রিমান্ডে থাকা হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য। বুলবুল রেজার রিপোর্ট। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবা মাদ্রাসাটি দখলের অভিযোগ রয়েছে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। মামুনুল এবং তার পরিবারের 20 জন সদস্য মাদ্রাসাটিতে শিক্ষকতা করছেন। পুরনো অনেক শিক্ষককে বিতাড়িত করে নিজেদের পছন্দ মতো লোক নিয়োগ করে অনেকটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে মাদ্রাসাটিকে। রিমান্ডে থাকা হেফাজত নেতারা এই মাদ্রাসাটির মতো আরও অনেক মাদ্রাসা দখলের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে কিন্তু স্পষ্ট হয়েছে যে মাদ্রাসাটা দখল হয়েছে, সেটা প্রমাণও আছে এবং এটার বহু সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতাদের অর্থ সম্পত্তির মালিক হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে কোনো অর্থ এসেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাসা ছাত্র নিরীহ, এতিম, অসহায় তাদেরকে পুঁজি করে হেফাজত নেতারা আসলে বিপুল পরিমাণ অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, বৈভব তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু তারা করেছেন এবং অনেকেই নারী বিলাসের মতো ঘটনায় জড়িত হয়েছেন। তারা বলছে যে বাইরে থেকে বেশিরভাগ অর্থ আসে, বিশেষ করে প্রবাস থেকে বেশ কিছু ফান্ড তাদের কাছে আসে বলে তারা জানিয়েছে।
হেফাজত নেতার গোপন বিয়ের বিষয়টিও পরিষ্কার হয়েছে জিজ্ঞাসাবাদে। মামুনুল জানান, প্রথম বিয়ে শরীয়তসম্মত হলেও পরের দুটি বিয়ে ছিল চুক্তিভিত্তিক। পরবর্তী যে দুটি বিয়ে তিনি স্বীকার করেছেন, ঝর্ণা বেগম এবং আরেকজন হলো জান্নাতুল, এই দুটি চুক্তিভিত্তিক বিয়ে, সেখানে কোনো কাবিননামা নেই। নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট এবং ইন্ধনদাতারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দলটির নেতাদের সঙ্গে আলোচনা হলেও নৃশংস এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। দুপুরে রাজধানীর স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। হেফাজত হলো একটা অরাজনৈতিক সংস্থা, রাজনীতি করার তাদের কোনো ইসে নেই। এটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করছেন। হেফাজত নেতারা, আমাদের ইসলামী নেতারা, যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, যাদের জন্য আজকে নিরীহ কতগুলি জীবন চলে গিয়েছে, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি। ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। আমরা গণগ্রেপ্তারও করছি না, আমরা কাউকেও হয়রানি করার জন্য গ্রেপ্তার করছি না। করোনা দুর্যোগে মধ্যবিত্তদেরও ত্রাণ সহযোগিতার আওতায় আনল সরকার। খাদ্য সংকটে থাকা কেউ 333-তে কল দিলেই তার ঠিকানায় পৌঁছে যাবে খাবার। দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। দেশে খাদ্য মজুদের ঘাটতি থাকলেও ত্রাণ সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন ত্রাণ মন্ত্রণালয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জও। লকডাউনে পোশাক শিল্প কারখানা খোলা থাকলেও সার্বিক সংকট কঠিন করে তুলছে প্রান্তিক মানুষের জীবনযাত্রা। পথে ঘাটে বাড়ছে কাজের খোঁজে কর্মহীন মানুষের সংখ্যা। এ অবস্থায় দুপুরে ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মহীন মানুষের মানবিক সহযোগিতায় এ পর্যন্ত 574 কোটি 9,27,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবে 1,24,00,000 পরিবার। তাদের পাশাপাশি মধ্যবিত্তের জন্য থাকছে খাদ্য সহযোগিতা। কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত 574 কোটি 9,27,000 টাকা বরাদ্দ হয়েছে। এখানে সরকার বলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দটা বলা হয়েছে। প্রথম ঢেউয়ের সময় বরাদ্দকৃত অর্থ নিয়ে নড়াচড় হলেও এবার শুরু থেকে সতর্ক আছে সরকার। সরকারি গুদামে মজুদ কম থাকলেও আমদানি করা খাদ্য দেশে এসে পৌঁছালে কোনো সংকট হবে না বলে জানান প্রতিমন্ত্রী। গত বছরের তুলনায় এবার মজুদ আমাদের কম, কিন্তু ইতিমধ্যে সরকার সেটা কাটিয়ে উঠেছেন। আমাদের মজুদ 5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে এবং ভারত থেকে আরও 5.5 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এগুলো হয়ে গেলে আমরা আশা করি যে আমাদের যে কোনো সংকট মোকাবিলা করা যাবে। তবে শিল্প কারখানা খোলা থাকায় এবছর কর্মহীন মানুষের সংখ্যা কম বলে জানান ত্রাণ সচিব। গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিগুলো খোলা থাকাতে এবার কিন্তু গতবারের সে কর্মহীন সংখ্যাটা কম বলে আমরা যেটা পাচ্ছি তথ্যটা ঠিক এরকম। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 35 লাখ পরিবারকে এবছরও 2,500 টাকা করে সহযোগিতা দেওয়া হবে। হিলসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রং আর মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়েই বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্কস। নেই মান পরীক্ষার কোনো ব্যবস্থা। এভাবেই 6 বছর ধরে ভেজাল 102টি পণ্য উৎপাদন করত শাওন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্টস নামে রাজধানীর একটি প্রতিষ্ঠান। র্যাব ও বিএসটিআইয়ের অভিযানে ধরা পড়ে এই চিত্র। এই ল্যাবের যে চিত্র আমরা দেখছি, যে এই ল্যাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই বা কোনো টেকনিশিয়ানও নাই, এবং যে রাসায়নিক দ্রব্য দিয়ে পরীক্ষা করা হয় সেগুলোর কোনো উপস্থিতি নাই। টয়লেটে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ নাইট্রিক, সাইট্রিক ও ফলিক অ্যাসিড। সেগুলো মিশিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক, গ্লুকোজ, বারবিকিউ ও কাবাব মশলা সহ 104টি পণ্য। এসব পণ্যে মেশানো হয় বিয়ে বাড়ি ও কাপড়ের রং। রাজধানীর মাতুয়াইলে শাওন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট কোম্পানিতে অভিযান চালিয়ে মেলে ভেজালের এমন মহোৎসব। র্যাবের জেরার মুখে প্রতিষ্ঠানটির মালিক ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন। ইন্ডাস্ট্রিয়াল কালার বা যেটা টেক্সটাইল কালার, এই কালারগুলা তারা ইউজ করছে এখানে। বিএসটিআই সহ সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য খেলে কিডনির সমস্যা ও ক্যান্সারের মতো রোগ হতে পারে। এখানে কোনটা কত আউন্স কতটুকু ইউজ করবে
এটা তো কোনো ধরনের এখানে কোনো লোক নাই, কোনো কেমিস্ট নাই। অধিকাংশ প্রোডাক্টেরই অনুমোদন ব্যতীত তারা বাজারজাত উৎপাদন এবং বিক্রয় করছে। অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ পণ্য। নিরাপদ খাদ্য আইন 2013 এবং আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে 5 লক্ষ টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরোপ করা হয়েছে। অনাদায়ে তাকে কিন্তু বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 4 মাস আগে তাকে একবার একই অপরাধে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতেও দোকানপাট শপিং মল খুলে যাওয়ায় ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এই মুহূর্তে সাহেববাজারে 0 পয়েন্টে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিভিন্ন শপিং মলের যে দোকানপাট সেগুলো খুলতে শুরু করেছে। আপনাদের রাজশাহীর যে আরডিএ মার্কেট, সেই আরডিএ মার্কেট থেকে যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে দোকান খোলার পর থেকে কিন্তু বিপুল সংখ্যক ক্রেতা আমরা এখানে দেখছি এবং যারা কিন্তু এসেছেন অধিকাংশের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা যে ঈদের কেনাকাটাগুলো করে নেওয়ার জন্যই তারা এসেছেন মূলত একেবারে প্রথম দিকেই। এখন যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তারা স্বাস্থ্যবিধি মেনেই এই ঈদের যে কেনাকাটাগুলো বাকি রয়েছে সেই ঈদের কেনাকাটাগুলো সেরে নিচ্ছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা দাম বেশি নেয়ার কথা বলছেন, যেহেতু সামনে ঈদ রয়েছে। ব্যবসায়ীরাও বলছেন যে তারা কিন্তু একটি ভালো আশা করেছিলেন যে আসলে সরকার তাদের দিকে তাকাবেন এবং যেহেতু তাদেরকে এই শপিং মল, দোকানপাট, বিপণী বিতানগুলো খোলার যে সিদ্ধান্ত নিয়েছেন এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে সামনে যেহেতু ঈদের মৌসুম রয়েছে, সেই ঈদের মৌসুমে তাদের যে আশা ছিল একটি ভালো বেচা কেনা হবে, সেটি কিন্তু তারা এবার করতে পারবেন বলে তারা আশা করছেন এবং তাদের যারা কর্মচারী রয়েছে তাদেরও তারা বেতন এবং বোনাস তারা দিতে পারবেন। সব মিলিয়ে তাদের ভেতরে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমরা অল্প কিছু মানুষকে কিন্তু দেখেছি তারা কিন্তু মাস্ক পরিধান না করেই তারা এই কেনাকাটায় কিন্তু চলে আসছেন। এরপরেও আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখেছি তারা মাইকিং করছেন যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে তারা যাতে তাদের ঈদের যে কেনাকাটাগুলো রয়েছে বাকি রয়েছে সেগুলো কেনে, সেই জন্য কিন্তু তারা তাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন। এরপরও কিন্তু আমরা বেশ কিছু মানুষকে সেটি মানতে দেখছি না। অনেকের ভেতর কিছুটা অবহেলা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিভিন্ন বিপণী বিতানগুলোতে যেমনটি আমরা দেখছি তারা দোকানে দোকানে তারা টাঙিয়ে রেখেছেন নো মাস্ক নো সেল, যদি মাস্ক পরানো হয় তাহলে তার দোকানের জিনিসপত্র বিক্রি করবেন না, এ ধরনের বেশ কিছু তারা পোস্টার কিন্তু আমরা দোকানে দোকানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট খোলা রয়েছে এবং হরদম ঈদের বেচাকেনা চলছে, এটি বলা চলে। কাজল, এটাই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। শপিং মলে কেনাকাটার সবশেষ জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বাত্মক লকডাউনের মধ্যে খুলল দোকানপাট, শপিং মল, নেই স্বাস্থ্যবিধি বা মুভমেন্ট পাশে তোয়াক্কা। রাজধানীর প্রবেশ মুখগুলোতে মানুষের ঢল, বেড়েছে যানজট। এক সপ্তাহের মধ্যেই বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেতে যাচ্ছে গ্লোব বায়োটেক। মের প্রথম সপ্তাহে দেশে আসছে সেরামের 20 লাখ ডোজ টিকা। এবং দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি। দিল্লির হাসপাতালগুলোয় অক্সিজেন শয্যার সংকট চরমে, রেকর্ড শনাক্ত 3.5 লাখ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।